এক মুহূর্ত সময় যে আমাদের জীবনকে কতটা বদলে দিতে পারে সেটা এই মুভিটা না দেখলে বোঝাই যাবে না। এক রাতের ভেতরে কতগুলো মানুষের জীবন এমনভাবে বদলে যায় যেটা তারা কল্পনাও করতে পারেনি। রাতের ভেতরে ঘটে যাওয়া সেই থ্রিলিং ইভেন্টগুলো আশা করি আপনাদের ভালোই লাগবে। অন্যদিকে 5 বছর জেল খেটে ফেরা আসা লোকটি কেন আবারই খুনের আসামি হয়ে যায় সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে তামিল ভাষায় সদ্য মুক্তি পাওয়া মুভি ইয়াভারুম ভাল্লাভারে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই টিভি নিউজের মাধ্যমে দেখানো হয় স্বাধীনতা দিবস উপলক্ষে সেন্ট্রাল জেল থেকে সরকারের আদেশক্রমে 100 জন কয়েদিকে ছেড়ে দেওয়া হবে। আর এই 100 জন কয়েদির ব্যবহার জেলের ভেতরে অনেক ভালো ছিল, যার ফলে তাদের উপহারস্বরূপ স্বাধীনতা দিবসে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর সেই সেন্ট্রাল জেলে একজন কয়েদি ছিল যার নাম ছিল কৃষ্ণা। কোন একটা ক্রাইম করে সে এত বছর ধরে জেল খাটছে। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে তারও ছাড়া পাওয়ার কথা। এই খবরটা একটি ছেলে পেয়ে যায়, সাথে সাথেই সে দাস নামের একটি লোককে কল করে আর বলে কৃষ্ণা আজকে ছাড়া পাচ্ছে। তখনই দাস তাকে বলে তার উপরে সার্বক্ষণিক নজর রাখার জন্য আর ওকে ফলো করার জন্য কৃষ্ণাকে। এরপরেই দেখা যায় দাস চলে আসে ত্রিনাচি নামের এক লোকের কাছে। দাস ত্রিনাচিকে বলে কৃষ্ণা আজকে ছাড়া পেয়ে যাচ্ছে। তখনই ত্রিনাচি বলতে থাকে 5 বছর ধরে আমি আগুনে পড়ছি, আমার ভাইয়ের মৃত্যুর আগুন। ও আমার ভাইকে খুন করার পরে জেলে যেয়ে বসে রয়েছে। জেলে আমি ওকে 4 থেকে 5 বার খুন করার উদ্দেশ্যে লোক পাঠিয়েছি, কিন্তু ও প্রত্যেকবারই কোনো না কোনোভাবে পালিয়ে গেছে। আজকে যেন ও পালিয়ে বেঁচে ফিরে না যেতে পারে। গ্রামে ঢোকার সাথে সাথে আমি ওর লাশ দেখতে চাই। দাস বলে আপনি টেনশন করবেন না, গ্রামে এত এত লোক থাকার পরেও যেহেতু কাজটা আপনি আমাকে দিয়েছেন, আপনি নিশ্চিত থাকুন আমি আমার জীবন দিয়ে হলেও কাজটি শেষ করে ফেলবো। ত্রিনাচি বলে গ্রামে ঢোকার সাথে সাথে তোমরা ওকে আটক করবে, এরপরে ধরার পরেই আমাকে কল করবে। আমি এসে ওকে নিজ হাতে খুন করব, তাহলেই আমার জ্বালাটা মিটবে। আর যদি ও সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তাকে তুমি ওখানেই খুন করে ফেলবে। দাস বলে আপনি চিন্তা করবেন না। এটা বলে দাস এবং তার লোকেরা সেখান থেকে চলে যায়। এরপরেই মানি নামের একজন লোককে দেখানো হয় যে চায়ের দোকানে বসে চা খেতে খেতে সেলফি তুলছে। তখনই মানি দেখতে পায় গ্রামে 2 জন অপরিচিত লোক এসেছে আর তারা ধীরে ধীরে চায়ের দোকানে এসেই বসে। একজনের নাম ছিল রমেশ, আরেকজনের নাম ছিল ইয়োগী বাবু। একজনের হাতে ক্যামেরাও ছিল। তারা সেখানে বসে গল্প করতে থাকে। এই গ্রামটা তাদের পছন্দ হয়েছে, লোকেশনগুলো অনেক ভালো। মুভিটা তারা এখানেই শ্যুট করবে, কিন্তু সমস্যা একটাই, মুভি শ্যুট করতে তাদের বিশাল বড় একটি বাড়ি লাগবে। এই গ্রামে কি অত বড় বাড়ি পাওয়া যাবে? মানির পাশে বসেই তাদের কথাগুলো শুনছিল। এরপরেই বলতে থাকে যে অনেক দিন ধরেই শখ ছিল আমার মুভিতে কাজ করব, আর এই গ্রামে অনেক বড় একটা বাড়ি রয়েছে, আমি আপনাদের সেটা দেখিয়ে দেব। প্রথমত রমেশ এবং ইয়োগী তারা কখনোই মানিকে তাদের সাথে কাজ করতে নিতে রাজি হয় না, কিন্তু মানি তাদের হাত পায়ে ধরে রিকোয়েস্ট করে এবং বলে তার ইচ্ছাটা যেন তারা পূরণ করতে দেয়। অবশেষে তারা রাজি হয় এবং জানায় মানি আজকে থেকে তাদের হয়ে কাজ করবে, শুধু কাজই করবে না, তার মাসিক বেতন হবে 50,000 টাকা। এটা শুনে মানি তো একেবারে খুশিতে লাড্ডু হয়ে যায়। মানি খুশি মনে তাদের 2 জনকে সেই বড় বাড়ির দিকে নিয়ে যেতে থাকে আর বলে আপনারা আসলে মানিকে চিনতেই পারেননি, আমি অনেক বেশি ট্যালেন্টেড, এই ধরনের কথাগুলো। ঠিক তখনই দেখা যায় অন্য একটি বাড়িতে রাতের বেলায় LICর 2 জন লোক আসে। তারা সেখানে আসার পরে বাড়ির দরজা নক করে আর দরজা খুলে বেগম নামের একজন মহিলা তাদের জিজ্ঞেস করে তারা কাকে চায়। LICর 2 জন লোক তাদের বলে আব্দুল্লাহকে, আমাদের আব্দুল্লাহকে ডেকে দিন, তার সাথে কথা আছে। বেগম তার মুখটা একটু কালো করে ফেলে আর বলে আব্দুল্লাহ এখন এখানে থাকে না, সে তার ভাইয়ের বাড়িতে থাকে, বেড়াতে গেছে সেখানে। উনি আমার শ্বশুর, আপনারা ওনাকে দিয়ে কি করবেন আমাকে বলুন। LICর সেই 2 জন লোক বলে ওনার সাথেই কথা বলবো, কারণ উনি ওনার স্ত্রীর নামে একটি বীমা করেছিল, আর ওনার স্ত্রী মারা যাওয়ার পরে সেই ডেথ সার্টিফিকেটটা যদি এখন উনি জমা দেয় তাহলেই বীমার সম্পূর্ণ টাকাটা আমরা ওনাকে হ্যান্ড ওভার করতে পারবো। বীমার কথা শুনতেই বেগমের মুখটা খুশিতে জলজল করে ওঠে। সে জিজ্ঞেস করে কত টাকার বীমা? সেই 2 জন লোক বলে 12 লক্ষ টাকার। টাকার অ্যামাউন্টটা শুনতেই আকাশ থেকে পড়ে বেগম। সেই 2 জন LIC লোক আরও বলে আমরা 10 থেকে 15 দিন ধরে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছি না, উনি এলে আমাদের সাথে দেখা করতে বলবেন। লোক দুটো চলে যাওয়ার সাথে সাথে বেগম কল করে তার হাজব্যান্ডকে, কিন্তু ওই সময়টাতে বেগমের হাজব্যান্ড হোসেন বাইক চালাচ্ছিল, যার ফলে সে বেগমের কলটা রিসিভ করতে পারে না। এদিকে বেগমকে দেখা যায় খুবই উত্তেজিত হয়েছিল সে টাকার কথাটা শুনে।
তাই একবার দুইবার নয় কয়েকবার সে হোসেনকে কল করে। তখনই বেগমের পাশে একটি টিভি ছাড়া ছিল, সেখানে ব্রেকিং নিউজ দেখানো হচ্ছিল ছত্তিশগড়ে টেররিস্টের অ্যাটাক হয়েছিল। সেখানে ফৌজিদের সাথে তাদের একটা গুলি বিনিময় হয়, যুদ্ধ হয়, আর সেই গোলাগুলির সময় ফৌজিদের কয়েকজন নিহত হয়। তাদের নাম দেখানো হয় টিভিতে, যাদের মধ্যে একজন ছিল সেলভাম। সেলভামের গায়ের লোকেরা যখন এই টিভিতে নিউজটা দেখে তারা খুবই কষ্ট পেতে থাকে, সেলভামের নামে ভালো ভালো কথা বলতে থাকে। এছাড়া টিভিতে আরও নিউজ দেখানো হয় ফৌজি বা আর্মিদের স্টাইলেই সেলভামকে শেষক্রিয়া করা হবে, তাকে সম্মান প্রদর্শন করা হবে। সেলভামের গ্রামের আশেপাশের লোকেরা তার বাড়িতে চলে আসে এবং সবকিছুর প্রস্তুতি নিতে থাকে। এছাড়া সেলভামের মা বাবাকেও দুঃখের এই খবরটা দিতে থাকে। তার মা বাবা কান্নায় ভেঙে পড়ে। এছাড়া তারা সেলভামের একটি ছবি সেখানে রেখে সেটাতে মালা পরিয়ে দেয়। অন্যদিকে সেলভামের মা কান্না করতে থাকে সেলভামের ওয়াইফ লাক্সমির জন্য, বলে মেয়েটার এখন কি হবে, কিছুদিন আগেই মাত্র সে গর্ভবতী হয়েছে, আর এটাই ছিল সেলভামের প্রথম সন্তান। কিন্তু আশেপাশে লাক্সমিকে দেখা যায় না। কারণটা হচ্ছে লাক্সমি ডক্টর দেখানোর জন্য শহরে গিয়েছিল, সেখান থেকে এখনো সে আসেনি, যার ফলে তার হাজবেন্ডের মৃত্যুর সংবাদটা সে এখনো পায়নি। দিকে মানি রমেশ এবং ইউগোকে নিয়ে দেবাদর্শনী নামের একজন মহিলার বাড়িতে চলে আসে এবং তাদের সব খুলে বলতে শুরু করে। ঠিক তখনই দেখা যায় দেবাদর্শনীর মেয়ে অরুন্ধতী তাদের দুইজনের জন্য চা নিয়ে আসে। ইয়োগী বেচারা তো তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে, তার প্রেমে পড়ে যায় আর ক্যামেরা দিয়ে তার ভিডিও করতে শুরু করে। মানি দেবাদর্শনীকে বলে যে ইয়োগী আর রমেশ মুভির ডিরেক্টর এবং ক্যামেরাম্যান, তারা এই গ্রামেই একটি মুভির শুটিং করতে চায়, সেই জন্য তাদের বিশাল একটা বড় বাড়ি লাগবে। বিশাল বড় বাড়ির কথা শুনতেই তো আপনার বাড়ির কথা মনে হয়ে গেছে। দেবাদর্শনী মুভি সম্পর্কে তেমনটা জানতো না, তাই সে প্রথমে রাজি হয় না। তখনই রমেশ বলে, ম্যাডাম আপনি চিন্তা করবেন না, মুভিতে আপনারও ছোটখাটো একটা রোল রয়েছে। এটা শোনার পরে গলে একেবারে পানি হয়ে যায় দেবাদর্শনী, আর তার বাড়িতে শুটিং করার জন্য পারমিশন দিয়ে দেয় তাদের। এদিকে দাস এবং তার লোকগুলো কৃষ্ণার জন্য অপেক্ষা করছিল, আর সেই ছেলেটিকে দেখা যায় ত্রিচির বাস স্ট্যান্ড থেকে সে কৃষ্ণাকে ফলো করে আসছিল। বাসেও সে দাসকে কল করে আর বলে, আমরা দুজনেই এখনো বাসে রয়েছি, কিছুক্ষণ পরেই সে গ্রামে পৌঁছে যাবে। সেই ছেলেটার কথা মতো কিছুক্ষণ পরেই কৃষ্ণা তার গ্রামে পৌঁছে যায়। বাস থেকে নেমে সে বাড়িতে যাওয়ার আগে কিছু শপিং করে নেয় তার পরিবারের জন্য। অন্যদিকে তখনও সেই লোকটি কৃষ্ণার পিছু করছিল এবং দাসকে সে আপডেট দিচ্ছিল যে কৃষ্ণা কোথায় আছে, কি করছে। তখনই দাস বলে, মেন সড়কের কাছে যখন সেখানে রাতে কেউ থাকবে না, সেই সময়টাতে ওই জায়গাটাতে আমরা তাকে অ্যাটাক করব, যাতে কেউ তাদের সন্দেহ করতে না পারে। এরপরেই দেবাদর্শনীর হাজবেন্ড এলাবারসুকে দেখানো হয়, যে একটি অনুষ্ঠানে ফাংশন হলে এসেছিল, আর এসে সে একটি লোকের সাথে কথা জমিয়ে দিয়েছে। সেখানে তার মেয়ের নামে এসে খুব সুনাম করতে থাকে যে তার মেয়ের মতো আর কোনো মেয়েই হয় না, তার মেয়ে তার সব কথা মেনে চলে, তার একটা কথাও সে অমান্য করে না। ঠিক তখনই দেখা যায় এলাবারসুর পিয়াস তাকে বারবার কল করছিল, যদিও সে কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। এলাবারসু কয়েকবার ফোন কেটে দিলেও সে আবারও ফোন করে, এতে এলাবারসু রেগে যায় এবং তার কাছে এসে বলে, কি হয়েছে, একটা কথা বলছি তুমি দেখতে পাচ্ছ না, এভাবে কেন বারবার কল করছো? তখনই তার পিএস ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি কিছুক্ষণ আগে একটা শকিং নিউজ পেয়েছি আর সেটা দেওয়ার জন্যই ডাকছিলাম আপনাকে, এখন কথাটা কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। এলাবারসু তাকে বলে, ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি বলো কি হয়েছে। তখনই তার পিএস তাকে বলে, আমি আজকে খবর পেয়েছি আপনার মেয়ে ড্রাইভার জনের সাথে আজকে পালিয়ে যাচ্ছে। এটা শুনে এলাবারসুর মাথায় আঘাত ভেঙে পড়ে। সে পিএসকে বলে, কি বলছো এসব, এটা কখনো হতেই পারে না, যদি খবরটা সত্যি হয় তাহলে আমি আমার মেয়েকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব, আর যদি কথাটা মিথ্যে হয় তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। এটা বলার সাথে সাথেই গাড়ি নিয়ে সে তার বাড়ির দিকে যেতে শুরু করে। অন্যদিকে সেলভামের স্ত্রী লাক্সমিকে দেখা যায় যে শহর থেকে তার গ্রামে ফিরছিল। গ্রামে ফেরার কিছুক্ষণ পরেই দেখা যায় আশেপাশের মানুষ তার দিকে তাকিয়েছিল, সে বুঝতে পারছিল না কারণটা কি। বাড়ির কিছুটা কাছে আসার পরেই কয়েকজন লোক এসে তাকে ঘিরে ধরে এবং তাকে বাড়ি নিয়ে যেতে থাকে। লাক্সমি আসলে বুঝতেই পারছিল না আসলে কি হচ্ছে। সে বলে, কি হয়েছে আমাকে খুলে বলো। ঠিক তখনই লাক্সমির শাশুড়ি সেখানে চলে আসে এবং লাক্সমিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে।
ঠিক তখনই লাক্ষ্মী সেলভামের ফটোটা দেখতে পায়, যেটা দেখে সে বুঝে যায় সেলভাম এই দুনিয়াতে আর নেই। একেবারে স্তব্ধ হয়ে যায় লাক্ষ্মী, সেখানেই দাঁড়িয়ে থাকে আর সেলভামের কথা ভাবতে থাকে যে তাকে বলেছিল তাদের 2টি ছেলে হলে প্রথম ছেলে যাবে আর্মিতে আর দ্বিতীয় ছেলে একজন কৃষক হবে। কিন্তু লাক্ষ্মী ভাবতে থাকে ভাগ্যের কি নির্মম পরিহাস, প্রথম ছেলে হওয়ার আগেই সেলভাম দুনিয়া থেকে চলে গেল, এখন তার এই ছেলেটিকে নিয়ে সে কি করবে। এদিকে এলাবাসু রেগে তার বাড়িতে আসে। তার ওয়াইফ দেবাদর্শিনীকে জিজ্ঞেস করে, আমাদের মেয়ে ড্রাইভার জনের সাথে যে আজকে পালিয়ে যাবে এই কথাটা কি তুমি জানতে? এটা শুনে অবাক হয়ে যায় দেবাদর্শিনী আর বলে, না, কখনোই জানতাম না। আর এই খবরটা তোমাকে কে বলেছে? এটা শুধু শুধু মিথ্যা একটা খবর, আমাদের মেয়ে এমনটা কেন করবে? এদিকে সত্যি সত্যি অরুন্ধতিকে দেখা যায় তাদের ড্রাইভার জনের সাথে সে ফোনে কথা বলছিল। তারা একে অপরকে ভালোবাসে আর তারা চাইছিল আজকে পালিয়ে যাবে, সেটাই প্ল্যান করতে থাকা তারা ফোনে। কিন্তু তখনই অরুন্ধতী টের পায় তার রুমের দিকে কেউ আসছে, এই জন্য জনকে বলে সে ফোনটা রাখছে। ফোনটা রেখে সে ঘুমের বাহানা করে ঘুমিয়ে পড়ে। তখনই দেখা যায় এলাবাসু সেখানে চলে আসে। তার মেয়েকে ওই অবস্থা দেখেই বুঝতে পারে যে তার মেয়ে গভীর ঘুমে ঘুমানোর বাহানা করছে। সেও বলতে থাকে, আমি বুঝতে পেরেছি যে খবরটা পাওয়া গেছে সেটা সত্যি, আর আমিও এলাবাসু দেখে ছাড়বো যে তুমি কিভাবে আজকে জনের সাথে পালিয়ে যাও। আর এই কথাগুলো সে মনে মনে বলছিল। এলাবাসু সেখান থেকে চলে যাবার সাথে সাথে অরুন্ধতী উঠে বসে। অরুন্ধতীও মনে মনে বলতে থাকে, আজকে যদি জনের সাথে আমি পালিয়ে না যাই তাহলে আমিও আপনার মেয়ে নয়। এরপরে হোসেন যখন বাড়িতে ফেরে তার স্ত্রী তাকে বলে, তুমি ফোনটা কেন ধরছিলে না? কতবার তোমাকে কল করছিলাম। হোসেন বলে, আমি তখন বাইক চালাচ্ছিলাম। কেন, কি হয়েছে? বেগম বলে, এলআইসির 2জন লোক এসেছিল, তারা বলেছে তোমার বাবা তোমার মায়ের নামে একটা বিমা করেছিল, তোমার মা মারা যাওয়ার পরে সেই বিমাটা ক্লেম হয়েছে আর টাকার পরিমাণটা 12 লাখ টাকা, কিন্তু সেই টাকাটা শুধুমাত্র তোমার বাবাই পাবে, তার হাতে দেয়া হবে। তখনই হোসেন রেগে যেতে থাকে আর বলে, যত দোষ তোমারই, তুমি আমার বাবাকে বিভিন্ন কথা বলে টর্চার করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। বাবা বের হয়ে গেছে 4 দিন আগে, 4 দিন ধরে আমরা তার কোনো খোঁজ নেয়নি, এখন আমি তাকে কোথায় খুঁজে পাবো, কোথায় খুঁজবো? তারপরেও বেগম বলে, দেখো না কোথাও খুঁজে পাওয়া যায় কিনা, 12 লাখ টাকা তো আর হাতছাড়া করা যায় না। তখন হোসেন বলে, ঠিক আছে, আমি চাচার বাড়িতে যেয়ে দেখছি যে বাবা ওইখানে গেছে কিনা। আসলে হোসেন এবং তার চাচার মধ্যে জমি জমা নিয়ে সম্পর্কটা ভালো ছিল না, তারা একে অপরের সাথে কথা বলতো না। কিন্তু তারপরও টাকার লোভে হোসেন চলে আসে তার চাচার বাড়িতে এবং তার সাথে কথা বলতে থাকে। তার চাচা তাকে বলে, এই পর্যন্ত আমাদের মধ্যে যাই হয়েছিল কিনা, যেহেতু তুমি আমাদের বাসায় এসেছো তাই আজকে থেকে আমি সব কিছু ভুলে গেলাম। কি হয়েছে বলো? হোসেন তখন তার চাচাকে বলে, বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 4 দিন আগে বাসা থেকে বের হয়েছিল, সে কি এখানে এসেছে কিনা? তার চাচা বলে, না, তোমার বাবা এখানে আসেনি, আর আমি জানি সে বাসা থেকে বের হয়ে আসেনি। কাজটা কে করেছে সেটাও আমি জানি, কিন্তু সেই বিষয় নিয়ে আমি তোমার সাথে তর্কে জড়াতে যাব না, তোমাকে কিছু বলতেও যাব না। এখন তুমি কি চাও? হোসেন বলে, বাবাকে খুঁজে বের করতে চাই। তার চাচা বলে, ঠিক আছে, চলো তোমার বাবাকে খুঁজে বের করা যাক। তখনই হোসেনের কাছে একটি লোক কল করে আর বলে, আপনার বাবার নাম তো আব্দুল, তাই না? আপনার বাবা আসলে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল, সে কিছুটা আহত হয়ে গিয়েছিল, সেখানকার লোকজন তাকে হসপিটালে নিয়ে এসেছে, তার পকেট থেকে আপনার ফোন নাম্বারটা পাওয়া গেছে, আপনার বাবাকে সে নিয়ে যান। এই কথাটা যখন হোসেন তার চাচাকে বলে, তার চাচাতো ভাই, তার চাচা এবং হোসেন যেতে থাকে আব্দুল্লাহকে নিয়ে আসার জন্য। এদিকে এলাবাসুর টেনশন ছিল তার মেয়েকে কিভাবে সে রক্ষা করবে যাতে সে জনের সাথে পালিয়ে যেতে না পারে। তাই কিছুটা ভেবেচিন্তে পান্ডিয়া নামের একজন লোকাল গুন্ডার কাছে চলে আসে এলাবাসু। পান্ডিয়াকে এলাবাসু বলে, আজ আমার মেয়ে আমাদের ড্রাইভার জনের সাথে পালিয়ে যাবে, আমি চাই সেটা তুমি রুখে দাও। আমি চাই তুমি তোমার লোকদের নিয়ে আমার বাড়ির গেটের সামনে পাহারা দাও, রাতের বেলা জন যখনই সেখানে আসবে তাকে ধরার পরে আমাকে খবর দেবে, আমি আমার মেয়ের সামনে জনকে খুন করে ফেলবো। পান্ডিয়া বলে, ভাই আপনি টেনশন করবেন না, আপনার বিপদ মানে আমার বিপদ, আপনার মান সম্মান চলে যাওয়া মানে আমারটা চলে যাওয়া, তাই আমি যে করি হোক জনকে আটকাবই। যদি আমার মেয়ে কোনোভাবে সেই ড্রাইভার জনের সাথে পালিয়ে যায় তাহলে গ্রামের লোক আমার ব্যাপারে কি বলবে, আমাকে নিয়ে হাসি তামসা করবে, আমার মান সম্মান সব ধুলের সাথে মিশে যাবে। এদিকে অরুন্ধতিকে দেখা যায় তার বয়ফ্রেন্ড জনের সাথে সে কথা বলে, সে বলতে থাকে আজকে রাতেই যে করেই হোক তাদের পালাতেই হবে। কিন্তু জন তাকে বলে, আমার মনে হচ্ছে আজকের দিনটা ঠিক নয়, তার আজকে নয়
অন্য কোনো দিন পালাবে। কিন্তু এতে রেগে যায় অরুন্ধতী আর বলে না, তারা আজকেই পালাবে। আর এতে যদি সে পিছুপা হয় তাহলে সে সুইসাইড করবে। আর সেই সুইসাইডের দায় হিসেবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় জনের নাম লিখে দিয়ে যাবে। এতে বাধ্য হয়ে রাজি হয় জন। অরুন্ধতী বলে, ঠিক আছে, আমি আমার বন্ধুকে তোমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, তুমি ওদের সাথে ওর বাড়িতে থাকো, আমি সেখানেই আসবো, আর সেখান থেকেই আমরা পালিয়ে যাব। এদিকে দাস এবং তার লোকেরা কৃষ্ণাকে ফলো করতে শুরু করে। তারা অপেক্ষায় থাকে কৃষ্ণা কখন একটি নিরিবিলি রাস্তায় চলে আসবে আর তারা তাকে অ্যাটাক করবে। কিছুক্ষণ পরে কৃষ্ণা যখন একটি নিরিবিলি রাস্তায় চলে আসে, দাস এবং তার লোকেরা তাকে অ্যাটাক করতে যায়। ঠিক তখনই দেখা যায় বোস নামের একজন পুলিশ অফিসার বাইক নিয়ে আসে এবং কৃষ্ণার পাশে এসে দাঁড়ায়। আসলে সে কৃষ্ণাকে দেখে চিনে ফেলেছিল। বলে, তুমি কৃষ্ণ না? জেল থেকে কবে ছাড়া পেলে? কোথায় যাচ্ছ একা একা? বাড়িতে চলো, আমিও সেদিকে যাচ্ছি, তোমাকে নামিয়ে দিয়ে যাব। প্রথমে কৃষ্ণা রাজি হয় না, কিন্তু বোস তাকে জোর করে। অবশেষে কৃষ্ণা তার বাইকে উঠে বসে। অন্যদিকে দেখা যায় দাসেরই একজন লোক সেখানে দাঁড়িয়েছিল কৃষ্ণাকে আঘাত করার জন্য, কিন্তু সেখানে সে পুলিশ দেখে তাপ পোহানোর বাহানা করে। বোস তাকে জিজ্ঞেস করে এত রাত্রে আগুন জ্বালিয়ে এখানে সে কি করছে, কিন্তু সেই লোকটা প্রথমে কয়েকবার উত্তর দিতে না চাইলেও বোস তাকে ধমকে সেখান থেকে পাঠিয়ে দেয়। বোস আর কৃষ্ণা সেখান থেকে চলে যাবার পরে দাস এবং তার লোকেরা একত্র হয়। দাস তার লোকদের বলে, যে করে হোক কাজটা আজকে করতেই হবে। আজকে আমরা এখানে না পারলে নদীর পাড়ে অপেক্ষা করব, সেখান দিয়ে যাওয়ার সময় দরকার পড়লে বোস কৃষ্ণা দুজনকেই খুন করে ফেলবো, কিন্তু কাজটা করতেই হবে। এদিকে বোস আর কৃষ্ণা রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা সেলভামের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। বোস সেখানে গাড়ি থামায়। সেলভামের বাড়ির লোকদের এবং গ্রামের লোকদের বলতে থাকে পোস্টমর্টম হওয়ার পরেই সেলভামের লাশটা তারা এখানে দিয়ে যাবে, আর তার শেষ ক্রিয়াটা হবে আর্মিদের স্টাইলে। অন্যদিকে কৃষ্ণা তার স্ত্রীর জন্য বাজার থেকে যে ফুল কিনে এনেছিল সেটা সে সেলভামের ফটোর পাশে দিয়ে যায়। আবারও বোস এবং কৃষ্ণা তার বাড়ির দিকে যেতে শুরু করে। তখনই বোস কৃষ্ণাকে বলে, মানুষের জীবনটা আসলে এমনটাই হওয়া উচিত। মানুষ সবসময় চায় মানুষ মারা যাবার পরেও যেন অন্য মানুষরা তাকে মনে রাখে, মন থেকে শ্রদ্ধা করে। কিছুদিন আগে আমি একটি চায়ের দোকানে গিয়েছিলাম। সেখানে একটি লোক নিউজ পেপার পড়ছিল। লোকটি সেখানে নিউজ পেপারে পড়ে যে একটি দুর্ঘটনায় একজন পুলিশ অফিসার নিহত হয়েছে। খবরটা শুনে সে হাসতে থাকে। আমি অবাক হয়ে যাই। আসলে সোসাইটিতে নেগেটিভিটিতে ভরে গেছে। কয়েকজন পুলিশ অফিসারের জন্য পুরো পুলিশ ফোর্সের বদনাম হয়ে গেছে। সবাই ভাবে পুলিশ অফিসার বলতেই খারাপ, যার ফলে এখনকার মানুষ একে অপরকে কখনোই ভালোভাবে দেখতে পারে না, কেউ কারো ভালো চায় না। এভাবেই তারা কথা বলতে বলতে তাদের বাড়িতে যাচ্ছিল। ঠিক তখনই ব্রিজে আসার পরে বোসের বাইকটি নষ্ট হয়ে যায়। সে বারবার চেষ্টা করে বাইকটি স্টার্ট নেওয়ার জন্য, কিন্তু হচ্ছিল না। অন্যদিকে দাস এবং তার লোকেরা দৌড়ে সে ব্রিজে আসছিল বোস আর কৃষ্ণাকে খুন করার জন্য। এদিকে বাইক স্টার্ট না হওয়াতে বোস কৃষ্ণাকে বলে, তুমি বাইক থেকে নেমে বাইকটি একটু ধাক্কা দাও। কৃষ্ণা সেটাই করে। অন্যদিকে দাসের লোকেরা খুব কাছাকাছি চলে এসেছিল। ঠিক সেই সময়টাতে বোসের বাইক স্টার্ট হয়ে যায়, যার ফলে বোস আর কৃষ্ণা সেখান থেকে চলে যায়। দাস এবং তার লোকেরা তাকে ধরতে পারে না। অবশেষে বোস কৃষ্ণার বাড়ি থেকে কিছুটা দূরে তাকে ড্রপ করে দিয়ে চলে যায়। কৃষ্ণা একাই পায়ে হেঁটে তার বাড়ির দিকে আসতে শুরু করে। কৃষ্ণা মনে মনে বোসের কথাগুলো ভাবতে থাকে যে ভালো মানুষ, হ্যাঁ, তার এই ভালো মানুষ হওয়ার পরিণতি আজকে তাকে পোহাতে হয়েছে। সেও একজন ভালো মানুষ ছিল। আমার গ্রামের মানুষ এবং গুরুজনেরা সবাই আমাকে বলেছিল যাতে অন্য জাতের মেয়েকে আমি বিয়ে না করি, কিন্তু তারপরেও সবার কথা অমান্য করে আমি আমার স্ত্রী রেবতীকে বিয়ে করি, যার ফলে গ্রামের লোকেরা আমাকে এবং আমার স্ত্রীকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। গ্রাম থেকে দূরে একটি ঘর বানিয়ে জঙ্গলের ভেতরে আমি বসবাস করতে শুরু করি। কিন্তু তারপরেও আমি আমার গ্রামের লোকদের উপরে রাগ করিনি। আমি এবং আমার স্ত্রী আমাদের জীবনে খুবই সুখী ছিলাম। আমার গ্রামের কোনো বিপদ আপদে সবসময় আমি তাদের সাথে ছিলাম, পাশে ছিলাম। এত ভালো হওয়া সত্ত্বেও আমি কিভাবে বিপদে পড়লাম, কিভাবে জেলে গেলাম। তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। 5 বছর আগে কৃষ্ণার গ্রামে একটি উৎসব হচ্ছিল, আর সেই উৎসবে সব মানুষ মেতেছিল। আর সেখানেই জালুকাট্টু নামের একটি গেম চলছিল। এই গেমে সাধারণত ষাঁড়ের ব্যবহার করা হয়। ষাঁড়কে একটা মানুষ কত ভালোভাবে কন্ট্রোল করতে পারে, কত দ্রুত সেই গরুটিকে নিয়ে দৌড়ানো যায়, সেটাই দেখানো হয় এই খেলার ভেতরে। কিন্তু সেই খেলার চলাকালীন সময় সেখানে পুলিশ চলে আসে। পুলিশরা সেখানে গ্রামবাসীদের সাথে কথা বলতে থাকে যে সরকার নতুন রুল জারি করেছে, জালিকাট্টু অর্থাৎ ষাঁড়ের ব্যবহার করে কোনো গেম খেলা যাবে না। কিন্তু সেখানে গ্রামবাসীরা রেগে যায়, বলে এটা অনেক বছর ধরে এখানে চলে আসছে, কিভাবে হুট করে একটা রুল জারি করার মাধ্যমে সেটা বন্ধ করে দেয়া যায়।
তখনই অন্য একটি লোক কৃষ্ণার কাছে চলে আসে, যে তার স্ত্রীর সাথে তখন কথা বলছিল। তখনই সেই লোকটি কৃষ্ণাকে বলে গ্রামে পুলিশ এসেছে এবং জাল্লিকাট্টু খেলা বন্ধ করে দিচ্ছে। কৃষ্ণা সেখানে যেতে চায়, কিন্তু তার স্ত্রী বারবার তাকে নিষেধ করে এই ধরনের ঝামেলায় যাতে সে না জড়ায়। কিন্তু কৃষ্ণা কথা শোনে না। সে বলে, আমার গ্রামের লোকেরা বিপদে পড়েছে, আমাকে অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে। তার স্ত্রীর শত বারণ সত্ত্বেও কৃষ্ণা চলে যায় সেখানে। কৃষ্ণা সেখানে চলে আসে আর সেই পুলিশ অফিসারের সাথে কথা বলতে থাকে। সে তাকে বোঝায় এত বছর ধরে যেটা হয়ে আসছে সেটা তাদের ঐতিহ্য, আর সেই ঐতিহ্যটা হুট করে একটা রুল জারি করার মাধ্যমে কিভাবে বন্ধ করে দেয়া যায়। বোস তখন একজন কনস্টেবল ছিল। সে যখন ব্যাপারটা জানে, সেও এসে সেই পুলিশ অফিসারের সাথে কথা বলে। ও সেই পুলিশ অফিসারকে বলে, জাল্লিকাট্টু গেমটা অনেক প্রাচীন প্রথা এই জায়গার। এই গ্রামে শত বছরের বেশি সময় ধরে গেমটা খেলা হচ্ছে। আপনি একটু বোঝার চেষ্টা করুন। এইভাবে যদি বলেন তাহলে হুট করেই এরা মানবে না। কিন্তু সেই পুলিশ অফিসার ছিল একটু অ্যারোগেন্ট, যার ফলে বোসকে সে ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং অপমান করে। এইসব কিছু শোনার পরে গ্রামবাসীরা প্রচণ্ড রেগে যায়। তারা পুলিশের দিকে তেড়ে ওঠে, কিন্তু কৃষ্ণা সবাইকে শান্ত করে আর বলে কথা বলেই এটা সলভ করা যাবে। কিন্তু সেই পুলিশ অফিসাররাও মানতে নারাজ। তারা কোনোভাবেই গেমটা এখানে হতে দেবে না। এটা শোনার পরে গ্রামের কয়েকজন লোক চাকু নিয়ে সেই পুলিশ অফিসারের উপরে হামলা করে, কিন্তু কৃষ্ণা সেই দুইজন লোককে বাধা দিয়ে সেই পুলিশ অফিসারকে বাঁচিয়ে দেয়। কিন্তু কৃষ্ণা বুঝতে পারছিল এভাবে সে পুলিশ অফিসারকে বেশিক্ষণ বাঁচাতে পারবে না, তাই তাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য সেই পুলিশ অফিসারকে সে কিছুটা ধাক্কা দেয়। কিন্তু সেই পুলিশ অফিসার ধাক্কা খেয়ে যে পড়ে একটি ষাঁড়ের শিংয়ের ওপরে, যেটা তার পিঠে ঢুকে যায়, যার ফলে সেই ষাঁড়টি আরও ধাক্কা দিয়ে পুলিশ অফিসারকে অন্য জায়গায় ফেলে দেয়। যার ফলে সেখানে প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ার পরে পুলিশ অফিসার সেখানেই মারা যায়। এই সব কিছুতেই কৃষ্ণার তেমন কোনো হাতই ছিল না। যেটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা, আর সে যা করেছে গ্রামবাসীদের বাঁচানোর জন্যই করেছে। কিন্তু তারপরেও সেই পুলিশ অফিসার যখন মারা যায়, সব গ্রামবাসী কৃষ্ণার বিরুদ্ধে চলে যায়, বলতে থাকে কৃষ্ণা একজন পুলিশ অফিসারকে খুন করে ফেলেছে। গ্রামের একটা মানুষও কৃষ্ণাকে সাপোর্ট দেয়নি, উল্টো তারা কৃষ্ণাকে ব্লেম করতে থাকে যে সে খুনি। পুলিশরা, যার ফলে কৃষ্ণাকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তখনই সেখানে তার স্ত্রী রেবতী ছিল। সে কিছু না বলে শুধু কৃষ্ণার দিকে তাকিয়েছিল। সে তাকে অনেকবার বলেছিল তার যদি কিছু হয়ে যায় তার মেয়ে এবং তার কি হবে। কৃষ্ণও বুঝতে পারে তার স্ত্রীর কথা অমান্য করে সে কত বড় ভুল করেছে। আর সেই পুলিশ অফিসারই ছিল ইনাচির ভাই, যার ফলে ইনাচি 5 বছর ধরেই কৃষ্ণাকে মারার জন্য চেষ্টা করেছিল। সে জেলেও কয়েকবার তাকে মারার জন্য লোক পাঠায়, আর আজকে যখন জেল থেকে বের হয় সে আবারও দাসকে পাঠিয়ে দেয় কৃষ্ণাকে খুন করার জন্য। কথাগুলো ভাবতে ভাবতেই কৃষ্ণা তার বাড়িতে চলে আসে। দরজায় নক করে। তার স্ত্রী রেবতীর দরজা খোলে আর তাকে দেখে কিছুটা অবাকই হয়ে যায়। খুশি হওয়ার পরিবর্তে সে মুখে কিছুটা বিরক্তি ভাব নিয়ে বলে, আপনি এখানে কেন এসেছেন? আপনি এত বছর ধরে আমার এবং আমার মেয়ের জন্য যা করেছেন সেটাই অনেক, চলে যান। কথাগুলো শুনে কৃষ্ণ অনেক কষ্ট পায়, কিন্তু তারপরেও সে কিছু বলে না। সে রেবতীকে বলে, আমার খুব ক্ষুধা লেগেছে, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবে? রেবতী বলে, ঠিক আছে। এটা বলে সে ভেতরে খাবার আনতে চলে যায়। বাইরেই দাঁড়িয়ে থাকে কৃষ্ণা। তখনই কৃষ্ণার মেয়ে তার মাকে ডাকে। মেয়ের গলা শুনতে পেয়ে কৃষ্ণা নিজেকে ধরে রাখতে পারে না, ভেতরে চলে আসে এবং মেয়েকে কোলে নিয়ে বসে থাকে। এদিকে কৃষ্ণা সেখানে বসেই কিছু একটা দেখতে পায়, যেটা দেখে তার চোখ পানিতে ভরে ওঠে। সে রেগে যায়। আর রেবতী যখন খাবার নিয়ে আসে সে কৃষ্ণাকে বলে তাড়াতাড়ি খাবার খেয়ে সে যেন এখান থেকে চলে যায়। আসলে কৃষ্ণা সেখানে বসে একজন লোকের লুঙ্গি জুতা সেখানে দেখেছিল। কৃষ্ণা রেগে গিয়ে রেবতীকে বলে, আমি বাড়িতে ছিলাম না, আর এই সুযোগে তুমি এমন নোংরা কাজ করছো। এতে কিছুটা ভয় পেয়ে যায় রেবতী। তার হাত থেকে খাবার পড়ে যায় আর সেই লুঙ্গিটা সে লুকানোর চেষ্টা করে। কৃষ্ণা প্রচণ্ড রেগে যায়। সে তার হাতে একটি দা নিয়ে রেবতীর দিকে যেতে থাকে। তখনই বাইরে থেকে রেবতীর চিৎকার শোনা যায়। কিছুক্ষণ পরেই দেখা যায় রক্তে ভেজা একটি বস্তা নিয়ে কৃষ্ণা বাইরে যেতে থাকে। এদিকে দাস এবং তার লোকেরা কৃষ্ণাকে হারিয়ে ফেলেছিল, তাই তার বাড়ি খোঁজার চেষ্টা করছিল তারা। এদিকে পান্ডিয়া এবং তার লোকেরা এলাবারসোর বাড়ির সামনে বসে পাহারা দিতে থাকে। কিছু করতে না পেরে তারা সেখানে বসে ড্রিঙ্কস করতে শুরু করে, আর একটা সময় মদের ঘোরে তারা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। অন্যদিকে তখনই সেই বাড়িতে ইয়োগী এবং রমেশকে আসতে দেখা যায়, আর তখনই তাদের কথা থেকে জানা যায় তারা আসলে কোনো মুভি নিয়ে কাজ করছে না, তারা আসলে চোর। এরকম গ্রামের বড় বাড়ি খুঁজে তারা সেই বাড়িগুলোতে চুরি করে। এটা তাদের এক ধরনের প্ল্যান। এদিকে হোসেন এবং তার চাচা হসপিটালে চলে আসে। নার্সরা তাকে একটি রোগীকে দেখায়। রোগীকে কিছুক্ষণ দেখার পরে হোসেন সেই নার্সকে বলে,
এটা আমার বাবা নয়। সেই নার্স অন্য একজন নার্সকে বলে, তুমি কাকে কল করেছো? তখনই দেখা যায় আসলে সেখানে একটা ভুল হয়ে গেছে। সেই নার্স অন্য জায়গায় কল করতে যেয়ে হোসেনকে কল করে ফেলেছে, যার ফলে তারা আবারও সেখানে হতাশ হয়। সেখান থেকে যখন তারা অন্য জায়গায় যাচ্ছিল তখনই হোসেনের চাচা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে কথা বলো তো, তোমার বাবাকে তো তুমি এতটাও পছন্দ করতে না, হুট করে তোমার বাবাকে এতটা প্রয়োজন কেন পড়লো তোমার? তখনই হোসেন একটু লজ্জা পেয়ে যায়। তার চাচাকে বলে, আসলে আমার স্ত্রী আমার বাবাকে একটু বকাঝকা করেছিল যে সবসময় এরকম ঘরে বসে কেন থাকো, কোথাও যে মরে যেতে পারো তো। এতেই বাবা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। হোসেনের চাচা তাকে বলে, জানি না তোমরা এমনটা কেন করো, প্রত্যেকের বাবা মাই ছোটবেলা থেকে তাদের সন্তানদের অনেক কষ্ট করে লালন পালন করে, আর বড় হওয়ার পরে, বৃদ্ধ হওয়ার পরে তোমরা তাদেরকে দূরে সরিয়ে দাও কেন? হোসেন নিজের ভুলটা বুঝতে পেরেছিল, যার ফলে সে তার চাচার পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে, একবার বাবাকে খুঁজে দিন, আমি আমার ভুলটা শুধরাতে চাই। তখনই হোসেনকে আরও একটি লোক কল করে আর বলে, তোমার বাবা আব্দুল্লাহকে আমি একটি বাস স্টপে দেখেছিলাম। তখনই হোসেন এবং তার কাজিন বাস স্টপে যেতে থাকে তার বাবাকে উদ্ধার করার জন্য। এদিকে দাস এবং তার লোকেরা অবশেষে কৃষ্ণা যে জায়গায় থাকে সেই গ্রামটা খুঁজে পেয়ে যায়। অন্যদিকে কৃষ্ণাকে দেখা যায় একটি মন্দিরের সামনে চাকুটা নিয়ে বসেছিল। সে ভাবতে থাকে সে তার ফ্যামিলিকে সময় দিতে পারেনি, যার জন্য তাদের এই অবস্থা। এছাড়া আজকে সে তার ফ্যামিলিকে আবারও হারিয়ে ফেলল। এদিকে লাক্ষ্মী তার স্বামীকে হারিয়ে একেবারে শোকে পাথর হয়ে গিয়েছিল। অন্যদিকে বাইরে তার মা কান্নাকাটি করছিল। সেখানে গ্রামের কিছু ছেলেরা আসে আর সেলভামের বাবাকে সান্ত্বনা দেয় আর বলে, সেলভাম নেই তো কি হয়েছে, আমাদেরকেই আপনি আপনার ছেলে মনে করবেন, যদি কোনো প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, আমরা দেব। কথা শোনার পরে সেখানে থাকা রবি নামের একটি লোক বলে ওঠে, তোমাদের জাত আর আমাদের জাত ভিন্ন, কিভাবে তোমাদের নিচু জাতির লোকদের আমাদের উঁচু জাতির লোকেরা ছেলে হিসেবে মেনে নেবে? ঠিক তখনই সেখানে একজন শিক্ষিত লোক ছিল যে রবিকে থামিয়ে দেয় আর ধমকাতে শুরু করে, বলে, আমি কয়েকদিন ধরে খেয়াল করছি তুমি সব জায়গাতে এই জাতপাত নিয়ে কথা বলছো, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছো। সেখানে আরও একটি লোক চলে আসে এবং সেই লোকটার বিরুদ্ধে কথা বলে এবং রবির পক্ষ নেয়। এভাবে কথা আগাতে থাকে, তর্ক হতে থাকে, আর এই সময়টাতে সেখানে মারামারি বেঁধে যায়, যার ফলে লাক্ষ্মী বিরক্ত হয়ে বাইরে চলে আসে এবং সবাইকে বকাঝকা করতে থাকে। বলে, আমি একজন প্রেগনেন্ট মহিলা, আমি আমার স্বামীকে হারিয়েছি, আমি এমনিতেই শোকে কাতর হয়ে রয়েছি, আর তোমরা এখানে জাতপাত নিয়ে ঝগড়া করছো, তোমাদের ভেতরে কি একটু লজ্জা নেই? আমার হাজবেন্ড দেশের জন্য নিজেকে শহীদ করেছে, এই জাতের জন্য নয়, তোমরা এখান থেকে চলে যাও। এদিকে হোসেন এবং তার কাজিন নাজির যখন তার বাবাকে খুঁজতে যাচ্ছিল, রাস্তার মধ্যেই দুইজন টহলরত পুলিশ তাদের থামিয়ে দেয়। আসলে এক বাইকে হেলমেট ছাড়া দুইজন উঠেছে, এটাই ছিল তাদের অপরাধ। হোসেন বলে, তার বাবা হারিয়ে গেছে, একজন খবর দিয়েছে বাস স্টপেই ছিল তার বাবা, তাকে আনতে যাচ্ছে, কিন্তু পুলিশ কোনোভাবেই দুইজনকে হেলমেট ছাড়া যেতে দেবে না, যার ফলে হোসেন বাধ্য হয়ে বলে, নাজিরকে আপনাদের সাথেই রাখুন, আমি আমার বাবাকে নিয়ে আসছি। এদিকে ইয়োগী আর রমেশ তারা যখন সেই বাড়িতে ঢুকে ভাবছিল যে কি কি চুরি করবে, ঠিক তখনই তারা সেখানে অরুন্ধতিকে দেখতে পায়, ভয় পেয়ে যায়। কিন্তু অরুন্ধতী তাকে বলে, তোমরা তো জনের ফ্রেন্ড, আমাকে নিয়ে পালিয়ে যেতে এসেছো তাই না? এই নাও টাকার ব্যাগ, আর চলো আমরা এখানে পালিয়ে যাই। টাকার ব্যাগের কথা শুনতেই রমেশ এবং ইয়োগী তারা নতুন করে প্ল্যান করে ফেলে। তারা বলে, হ্যাঁ আমরাই জনের ফ্রেন্ড, তোমাকে নিয়ে যেতে এসেছি। তখনই তারা তিনজন সেই বাড়ি থেকে পালাতে শুরু করে। অন্যদিকে ইলাবারসু এটা দেখে ফেলে যা তার মেয়ে আরো দুইজন লোক সেই বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। পান্ডিয়াকে সে চিৎকার করে বলতে থাকে তাদের ধরার জন্য, কিন্তু তারা তো মদ খেয়ে নেশায় টাল হয়েছিল। অবশেষে ইলাবারসু পান্ডিয়ার কাছে আসে এবং তাকে জাগিয়ে তারা তার পিছনে দৌড়াতে শুরু করে। এদিকে কৃষ্ণা যখন সেই রক্তমাখা বস্তাটা নিয়ে সেখানেই বসেছিল অর্থাৎ মন্দিরে, তখনই দেখানো হয় তখন কৃষ্ণা আর রেবতীর মধ্যে আসলে কি হয়েছিল। যখনই কৃষ্ণা রেগে গিয়ে এবং রেবতীকে সন্দেহ করে দা নিয়ে সে ঘরে যায়, সেখানে সে একটি লোকের লাশ দেখতে পায়। এটা দেখে কৃষ্ণা নিজেই অবাক হয়ে যায়। তখনই রেবতী তাকে সবকিছু বলতে শুরু করে। দেখা যায় সেই লোকটা আর কেউ নয়, ইনাচি। ইনাচি আসলে রোজ রাতেই রেবতীকে একা পেয়ে তার ঘরে আসতো, তাকে সিডিউস করত, টর্চার করত। আজকে যখন ঠিক একই রকম ভাবে সে এখানে আসে, রেবতী নিজেকে বাঁচানোর জন্য ইনাচিকে সেখানেই মেরে ফেলে। ঠিক ওই সময়টাতে কৃষ্ণার দরজায় নক করেছিল, যার ফলে রেবতী ভয় পেয়ে ইনাচির লাশটা সেই ঘরে লুকিয়ে রাখে এবং কৃষ্ণাকে সেখান থেকে চলে যেতে বলেছিল। সবকিছু শোনার পরে কৃষ্ণা বলে, আজকের এই অবস্থার জন্য আমি দায়ী, সেই দিন তোমার কথা শুনলে হয়তো আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না,
তাই এই খুনের দায়টাও আমি আমার ঘাড়ে নিচ্ছি, তুমি শুধু আমার মেয়েটাকে দেখে রেখো। এটা বলে রিবেদিকে সাহস দিয়ে সে ইনাচির গলা কেটে ফেলে, যার ফলে রিবেদি সেটা দেখে চিৎকার করে উঠেছিল। আর সেই বস্তার ভেতরে ইনাচির মাথাটা নিয়ে সে বাইরে বের হয়ে যায়। আর সে আসছিল থানার ভেতরে যাতে সে সারেন্ডার করতে পারে, কিন্তু রাস্তায় আসার সময় তার মনটা খারাপ হয়ে যায়। মন্দিরে বসেই তার জীবনটা নিয়ে সে ভাবতে থাকে, তার জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না, সেটা ভিন্ন রকম হলেও পারত, কিন্তু একটা ঘটনার জন্য সে আজকে এই পরিস্থিতির মুখোমুখি। এদিকে দাস এবং তার লোকেরা একটা সময় কৃষ্ণাকে সেই মন্দিরে দেখে ফেলে, তার দিকে আক্রমণ করতে যায় তারা। রমেশ, যোগী, অরুন্ধতী, ইলাবারুসু এবং পান্ডিয়া দৌড়ে যাচ্ছিল, আর সেই লোকগুলোকে দেখেই দাস এবং তার লোকেরা কিছুটা পিছিয়ে যায়। আর এই ফাঁকটাতে কৃষ্ণা সেই বস্তাটা নিয়ে আবারও যেতে থাকে থানার দিকে সারেন্ডার করার জন্য। আর এই সুযোগেই দাস এবং তার লোকেরা কৃষ্ণার কাছে চলে যায় এবং তার পেটের ভিতরে চাকু ঢুকিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। কিন্তু সেখানে কিছুটা আলো পড়তেই দেখা যায় সেই লোকটা কৃষ্ণা ছিল না, সে ছিল হোসেন। আসলে অন্ধকারে দাস এবং তার লোকেরা হোসেনকেই কৃষ্ণা ভেবেছে। হোসেন আসলে সেই রাস্তা দিয়েই তার বাবাকে খুঁজতে যাচ্ছিল বাস স্টপে। ঠিক তখনই দাস এবং তার লোকেরা দেখে একটি বাস আসছে সেই রোড দিয়ে। এটা দেখে তারা সেখান থেকে পালিয়ে যায়। সেই বাস ড্রাইভার লাশটা দেখে বাসটা থামায়, কিন্তু বাসের লোকেরা হোসেনের এই অবস্থা দেখে বাস ড্রাইভারকেই দোষারোপ করতে থাকে, বলে তুমি লোকটাকে গাড়ি চাপা দিয়েছ, লোকটার এই অবস্থার জন্য তুমিই দায়ী। তখনই বাস থেকে সেই লোকগুলো নেমে যেতে থাকে এবং হোসেনের কি অবস্থা সেটা দেখতে থাকে। এই সুযোগে বাস ড্রাইভার এবং কন্ট্রাক্টর সেখান থেকে পালিয়ে যায়। তারা আসলে বুঝতে পেরেছিল কোনোভাবেই এই লোকগুলোর হাত থেকে তারা বাঁচতে পারবে না, কারণ এখানে বাস ড্রাইভারেরও কিছু দোষ ছিল, সে কিছুটা ড্রিঙ্কস করে গাড়ি চালাচ্ছিল। বাসের লোকেরা সেটা বুঝতে পেরেছিল। কিছুটা দূরে যাওয়ার পরে কৃষ্ণা চিৎকার শুনে পেছনে তাকায় এবং হোসেনকে এই অবস্থায় দেখে। তার অবস্থা ক্রিটিক্যাল ছিল, যার ফলে সেই বাসটা নিজে ড্রাইভ করে কৃষ্ণা হোসেনকে হসপিটালে নিয়ে আসে। এদিকে অরুন্ধতী অবশেষে জনের সাথে মিলিত হয়, সেখানে সে তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে জনের ফ্রেন্ডরাও সেখানে এসেছিল, কিন্তু অরুন্ধতী তাদের দিকে চিনতে পারে না। প্রশ্ন করে, তোমরা যদি জনের বন্ধু হও, আমার বাড়িতে যারা ঢুকেছিল আমি যাদের টাকার ব্যাগ দিয়েছিলাম তারা কারা? সেই রাস্তা দিয়েই কৃষ্ণা সেই বাসটা যাচ্ছিল। অরুন্ধতী, জন সবাই মিলে সেই বাসটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল, যার ফলে কৃষ্ণা বাসটা না থামিয়ে দ্রুত যেতে থাকে। এদিকে রমেশ এবং যোগী টাকার সেই ব্যাগটা নিয়ে পালাচ্ছিল। তখনই দেখা যায় তাদের পেছনে ইলাবারসু তাদের পিছু করছিল। সে ভাবতে থাকে যে মেয়ে তো গেছে, অন্তত টাকাটা তো থাক। রমেশ আর যোগী যখন দেখতে পায় ইলাবারসু এখনও তাদের পিছু রয়েছে, তাই তারা আরো জোরে দৌড়ে চলন্ত সেই বাসটাকে অর্থাৎ কৃষ্ণার বাসটাকে ধরে ফেলে। কিন্তু ইলাবারসু সেই বাসটার পিছনে দৌড়ে ব্যাগটা ধরে ফেলে। টাকার ব্যাগটা নিয়ে দুজনেই টানতে থাকে। একটা সময় সেই টানে ব্যাগটা দুজনের হাত থেকে ছুটে যায়, ব্যাগটা কিছুটা উড়ে যায়, যার ফলে সেখান থেকে যাওয়া আরও একটি ছোট ট্রাকের উপরে সেই ব্যাগটা পড়ে যায়। সময়টাতে দেখা যায় আর্মি অফিসাররা সেলভামের লাশটা পোস্টমর্টম করার পরে সেই গ্রামে নিয়ে আসছিল। এদিকে দাস এবং তার লোকেরা কিছুটা দূর এসে আনাচিকে কল করতে থাকে যে তারা এখনো কৃষ্ণাকে মারতে পারেনি সেটাই জানার জন্য। ঠিক তখনই তারা দেখতে পায় পাশে একটা বস্তার ভিতরে সেই মোবাইলটা রিং হচ্ছে। আসলে কৃষ্ণা হোসেনকে বাঁচানোর জন্য সেই থলেটা অর্থাৎ ব্যাগটা সেখানে রেখেই বাসটা নিয়ে চলে যায়। দাস এবং সেই লোকেরা যখন বস্তার কাছে যায় তখন তারা সেই মোবাইলটা বের করে এবং আনাচির মাথাটা দেখতে পায়। এটা দেখে কিছুটা অবাক হয়ে যায়। তখনই সেখান দিয়ে একটি পুলিশের পেট্রোল টিম যাচ্ছিল, তাদের সেই লোকগুলোকে দেখে সন্দেহ হয়। আর যখনই তারা দেখতে পায় আনাচির মাথাটা কাটা, তখনই পুলিশরা ধরে নেয় আনাচিকে দাস এবং তার লোকেরাই খুন করেছে। এরপরেই কিছুদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে কৃষ্ণা অবশেষে তার স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে। সে তার পরিবারের সাথে অনেক সুখেই ছিল। দিকে হোসেনকে দেখা যায়, সেদিন কৃষ্ণা তাকে ঠিক সময়ে হসপিটালে নিয়ে যাওয়ার কারণে সে বেঁচে গিয়েছিল। কৃষ্ণা সেখানে আসলে তার বাবার নামে খাবার বিলি করছিল গরিব দুঃখীদের মাঝে। সেই বাস স্ট্যান্ডে কৃষ্ণার বাবা আগেই মারা গিয়েছিল। আর কৃষ্ণা সেই দিনের পর থেকে তার বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে এবং ভেতরে ভেতরে সে অনুতপ্ত ছিল। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করতে চাইলে ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডি থেকে কন্ট্যাক্ট করতে পারেন। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।